হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লিটারেচার ইন বাংলা। আমাদের আজকের আলোচনার বিষয় হলো বিখ্যাত ড্রামাটিস্ট অ্যাস্কাইলাসের লেখা ড্রামা অ্যাগামেমনন। এই ড্রামাটি মিথোলজির সাথে সম্পর্কিত। আমরা অনেকেই গ্রিক এবং ট্রয়ের যে যুদ্ধ হয়েছিল 10 বছর ধরে, সেই বিখ্যাত যুদ্ধ অর্থাৎ হেলেনকে নিয়ে যে যুদ্ধটা হয় গ্রিক এবং ট্রয়ের মধ্যে, সেই যুদ্ধর শেষ হওয়ার থেকে, যেখান থেকে শেষ হয়েছে, ঠিক গল্পটি শুরু হয়েছে এখান থেকে, অর্থাৎ অ্যাগামেমনন গল্পটি ওইখান থেকেই শুরু। এই ড্রামাটিতে মিথোলজির যে পার্টটুকু ব্যবহার করা হয়েছে, আমরা যে জায়গায় প্রয়োজন হবে ঠিক সেই জায়গায় মিথোলজির ওই অংশটুকুর ব্যাখ্যা করব, যেন আপনাদের বুঝতে সহজ হয়। চলুন ড্রামাটির ক্যারেক্টার লিস্ট জেনে নিই। এই ড্রামার প্রথম এবং মেইন ক্যারেক্টার হচ্ছে অ্যাগামেমনন। অ্যাগামেমনন ছিল গ্রিক এবং ট্রয়ের যে যুদ্ধ হয় সেই যুদ্ধের গ্রিক বাহিনীর প্রধান ছিল। তার ভাইয়ের নাম হচ্ছে মেনেলাউস এবং হেলেন ছিল অ্যাগামেমননের ভাই মেনেলাউসের স্ত্রী। অ্যাগামেমননের যে কয়েকটি উইকনেস ছিল তার মধ্যে একটি হচ্ছে সে রেগে যেত খুব তাড়াতাড়ি। এটা আমার দ্বিতীয় ক্যারেক্টার হচ্ছে ক্লাইটেমেনেস্ট্রা। ক্লাইটেমেনেস্ট্রা হচ্ছে অ্যাগামেমননের ওয়াইফ এবং এই গল্পের মেইন প্রোটাগনিস্ট। এই ক্লাইটেমেনেস্ট্রাকে ধরলেও চলে। এর কারণ হচ্ছে অ্যাগামেমনন যেহেতু ট্রাজিক ক্যারেক্টারে রূপান্তরিত হয় এবং তার ট্রাজিক ক্যারেক্টারে রূপান্তরিত হওয়ার পিছনে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে সেটা হচ্ছে ক্লাইটেমেনেস্ট্রার। এবং আমরা দেখতে পাবো যে এ ড্রামাতে সে তার স্বামী অ্যাগামেমননকে হত্যা করে। ড্রামার তৃতীয় ক্যারেক্টার হচ্ছে ক্যাসান্ড্রা। ক্যাসান্ড্রা হচ্ছে ট্রয় নগরীর একজন রাজকন্যা। গ্রিক এবং ট্রয়ের যুদ্ধে যখন ট্রয় হেরে গেল বা ধ্বংস হয়ে গেল, ঠিক সে সময় ক্যাসান্ড্রাকে বন্দি করে অ্যাগামেমনন এবং তাকে তার রাজ্যে নিয়ে আসে। ক্যাসান্ড্রার একটি বড় গুণ ছিল যে সে ভবিষ্যৎ বলতে পারত, প্রেডিকশন করতে পারত। সে অ্যাপেলোর পূজারী ছিল। অ্যাপেলো তাকে সেই গিফটটি দেয় যে সে ভবিষ্যৎ বলতে পারবে। কিন্তু পরবর্তীতে অ্যাপেলো যখন তার সাথে ফিজিক্যালি ইনভলভ হইতে চায়, তখন ক্যাসান্ড্রা তাকে মানা করেছিল এবং তার ভালোবাসার আহ্বানে সাড়া দেয় নাই। এর ফলে অ্যাপেলো তাকে অভিশাপ দেয় যে তার এই প্রফেসি অর্থাৎ ভবিষ্যৎ যে সে বলবে সেটা কেউ বিশ্বাস করবে না। এরপরের ক্যারেক্টার হচ্ছে অ্যাজিজ দাস। অ্যাজিজ দাস হচ্ছে অ্যাগামেমননের চাচাতো ভাই। ক্লাইটেমেনেস্ট্রা যে ষড়যন্ত্র করে অ্যাগামেমননকে হত্যা করে, সেই ষড়যন্ত্রে ক্লাইটেমেনেস্ট্রাকে সহায়তা করে অ্যাজিজ দাস। আমরা ড্রামার শেষের দিকে জানতে পারবো যে অ্যাজিজ দাস ক্লাইটেমেনেস্ট্রার লাভার হিসেবে ড্রামাতে আবির্ভূত হবে। এবং সবশেষে আমরা কোরাসের ব্যাপারে আলোচনা করতে পারি। সেটা হচ্ছে কোরাস মানে আমরা যেটুকু বুঝি যে সেটিংয়ে গল্পটা হচ্ছে, সেই সেটিং বা সেই এলাকার বেশ কিছু একটা মানুষের গোষ্ঠী, 10 জন হতে পারে, 12 জন বা যে কোনো সংখ্যায় হতে পারে। ঠিক এই মানুষগুলো গান, নাচ বা বিভিন্ন গল্প বলা, কথা বলা, এভাবে অতীতে কি হয়েছিল, বর্তমানে কি হচ্ছে এবং ভবিষ্যতে কি হবে, এরকম ব্যাপারে ধারণা দিয়ে থাকে অডিয়েন্সকে। কোরাস আবার অ্যাগামেমননকে পছন্দ করে ভালোই। চলুন মেন আলোচনায় ফিরে যাওয়া যাক। এই ড্রামাটি শুরু হয় অ্যাগামেমননের রাজ্য আর্গোস, সেই আর্গোস রাজ্যের ছাদ থেকে, যেখানে একজন রাজপ্রহরী তাকিয়ে আছে গ্রিক এবং ট্রয়ের যেখানে যুদ্ধ হচ্ছে সেই যুদ্ধের দিকে, এবং সেইখানে এই জন্য দাঁড়িয়ে আছে যে যখন গ্রিক বাহিনী জিতবে সেখান থেকে আলো বা আগুন দিয়ে সংকেত দেওয়া হবে, যেটাতে এটুকু শিওর হবে গ্রিকের থাকা মানুষগুলো যে গ্রিক সেখানে জয়লাভ করেছে। তো অনেক দিন ধরে আমরা জানি যে যুদ্ধটা 10 বছর হয়, সে অনেক দিন ধরে দাঁড়িয়ে আছে সেখানে এবং যুদ্ধের ফলাফলের জন্য অপেক্ষা করছে। এবং যখন সে সেখান থেকে সংকেত পেল যে গ্রিক বাহিনী জিতে গেছে, সে সেখান থেকে খুবই আনন্দের সহিত দৌড়ে আসলো এবং সবাইকে নিউজটা দিল এবং সবার কাছে ছড়িয়ে দিতে বলল নিউজটা যে গ্রিক বাহিনী জিতে গেছে। সেখানে কোরাসের দল ছিল, তারাও অন্যান্যদের মতো 10 বছর ধরে অপেক্ষা করছে। তারা এই সময় আলোচনা করছিল যে কিভাবে ট্রয়ের রাজকুমার প্যারিস গ্রিক রাজা মেনালাউসের ওয়াইফ হেলেনকে চুরি করে ট্রয়ে নিয়ে যায় এবং যার ফলে গ্রিস এবং ট্রয়ের মধ্যে 10 বছর ধরে যুদ্ধ হয়। এবং তারা এই নিউজ শোনার পর রানী ক্লাইটেমেনেস্ট্রাকে জিজ্ঞেস করে যে সংবাদটা কি আসলে সত্যি কি না। এই সময় কোরাস সবার সামনে প্রকাশ করে যে কিভাবে অ্যাগামেমননের রাজ্য আর্গিভের যে প্রফেট ছিল অর্থাৎ ভবিষ্যৎ দ্রষ্টা ছিল ক্যালকাস, সে ক্যালকাস ভবিষ্যৎবাণী করেছিল যে এই যুদ্ধে গ্রিক বাহিনী জিতবে। এবং তারা আরও এই ব্যাপারটা স্মরণ করলো যে অ্যাগামেমননকে কিভাবে তার নিজের মেয়ে ইফিজিনিয়াকে স্যাক্রিফাইস করতে হয়েছে
দেবী আর্টেমিসের উদ্দেশ্যে। এখানে মিথোলজির একটু ক্ষুদ্র অংশ রয়েছে, সেটুকু হচ্ছে আমরা জানি যে গ্রিক বাহিনী যখন ট্রয়ের সাথে যুদ্ধের উদ্দেশ্যে যাচ্ছিল, সে যাওয়ার সময় সমুদ্রে জাহাজে অনুকূল বাতাস পাচ্ছিল না গ্রিক বাহিনীর যে জাহাজগুলো রয়েছে, এবং তারা সেখান থেকে মুভ করতে পারতেছিল না। পরবর্তীতে তারা এর কারণ অনুসন্ধান করে জানতে পারলো যে দেবী আর্টেমিস একজন ইনোসেন্ট কারো, অ্যাগামেমননের পরিবারের ইনোসেন্ট কারো রক্ত চায় স্যাক্রিফাইস করার উদ্দেশ্যে। এবং স্পষ্টতই বোঝা যাচ্ছে যে ইনোসেন্ট বলতে ওই সময় ইফিজিনিয়াকে বোঝাচ্ছে। তো অ্যাগামেমনন ওখানে ইফিজিনিয়াকে স্যাক্রিফাইস করে। এর পিছনে আরেকটি কারণ হলো যে যদিও সে তার মেয়ে ছিল, কিন্তু অনেকগুলো সৈন্য নিয়ে যাচ্ছিল, সৈন্যদের প্রেশার যে অনেক দিন ধরে তারা আটকে আছে, মুভ করতে পারতেছে না। আবার দেশের সম্মান যে দেশের রাজবধূকে প্যারিস অন্য একটা রাজ্যের রাজকুমার পালিয়ে নিয়ে গেছে, মানে সব কিছু মিলে সে একটা সাইকোলজিক্যাল চাপে পড়ে গিয়েছিল, এবং তাকে শেষ পর্যন্ত দেশের দিকেই তাকিয়ে মেয়েকে স্যাক্রিফাইস করতে হয়েছে। এরপরে সেখানে রানী ক্লাইটেমিনিস্ট্রা ওই নিউজ শোনার পর আসলো এবং কোরাসকে জানাইলো যে গ্রিক বাহিনী যুদ্ধে জয়লাভ করেছে এবং ট্রয় নগরী ধ্বংস হয়েছে। কোরাস এখানে আবার স্মরণ করলো যে প্যারিস এবং হেলেনের জন্য এই বড় 10 বছরের যুদ্ধটা শুরু হয়, এবং কত ক্ষয়ক্ষতি হয়, কত কান্না, কত ধ্বংস, এই সব কিছুর পিছনে যে হেলেন এবং প্যারিস রয়েছে সেই ব্যাপারটা তারা আবার স্মরণ করলো। ইতিমধ্যে একজন দূত আসে এবং খবরের সত্যতা নিশ্চিত করে যে গ্রিক বাহিনী জিতে গেছে। সে ট্রয়ের সৈন্যদের কষ্টের কথা বর্ণনা করে এবং তাদের নিরাপদে বাড়ি ফিরে আসার জন্য শুভকামনা জানায়। এরপর রানী ক্লাইটেমিনিস্ট্রা প্রস্তুতি নেওয়া শুরু করে যে তার স্বামী অ্যাগামেমনন যে ফিরে আসবে, তাকে একজন হিরোর মতো ওয়েলকাম জানাতে হবে। এই জন্য সে কাজ শুরু করে দিল। এরপর ওই সংবাদবাহক যে চলে যাচ্ছিল তাকে কোরাস জিজ্ঞাসা করলো যে অ্যাগামেমননের ভাই যে মেনেলাউস ছিল তার কি খবর। সে তখন জানাইলো যে মেনেলাউস এবং তার কিছু সৈন্য সমুদ্র পথে আসার সময় সমুদ্র ঝড়ের কবলে পড়ে এবং হারিয়ে যায়। হেলেনের সৌন্দর্যের বিধ্বংসী ক্ষমতা নিয়ে কোরাস এবার গান গায়, এবং এরপরেই অ্যাগামেমনন ক্যাসান্ড্রাকে সাথে নিয়ে রথে চড়ে আর্গোসে আসে, অর্থাৎ তার নিজের রাজ্যে ফিরে আসলো। ক্যাসান্ড্রার কথা আগে বলা হয়েছে যে সে একজন যুদ্ধবন্দী, অর্থাৎ ট্রয় নগরীর একজন রাজকন্যা। ক্যাসান্ড্রা একজন দাসী বর্তমানে, এবং অ্যাগামেমননের উপস্ত্রী হিসেবে। ক্লাইটেমিনিস্ট্রা অ্যাগামেমননকে স্বাগতম জানায়, তার প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করে এবং রাজপ্রাসাদে প্রবেশ করার জন্য রেড কার্পেট বিছিয়ে দেয়। এবং সে অ্যাগামেমননকে জানায় যে এই যে লম্বা সময় ধরে সে অনুপস্থিত ছিল, অ্যাগামেমনন অনুপস্থিত ছিল রাজ্যে, সেই সময় থেকে ক্লাইটেমিনিস্ট্রা অ্যাগামেমননের প্রতি বিশ্বস্ত ছিল সবসময়। যখন ক্লাইটেমিনিস্ট্রা রেড কার্পেট বিছিয়ে দিল পুরো রাস্তায়, অর্থাৎ যেখান থেকে রথ থেকে তার রাজ্যে প্রবেশ করা পর্যন্ত, অ্যাগামেমননকে হেঁটে যেতে বলল। কিন্তু অ্যাগামেমনন যেতে চাইল না, কারণ সে বলল যে রেড কার্পেট ওই সময়ের রীতি অনুযায়ী শুধুমাত্র গডদের উদ্দেশ্যে দেওয়া হতো, মানুষদের উদ্দেশ্যে নয়। কোনো গড কোথাও গেলে রেড কার্পেট বিছিয়ে দেওয়া হতো তার সম্মানের প্রতি। কোনো মানুষ যদি সেখানে হেঁটে যায় তাহলে সেই ব্যাপারটাকে হুব্রিজ হিসেবে ধরা হয়। হুব্রিজ হচ্ছে প্রচণ্ড রকমের গর্ব বা অহংকার, যেটা আমরা বলি। এবং কেউ যদি এই হুব্রিসের মতো অপরাধ করে, এটাকে একটা ডেডলি সিন, খুবই মারাত্মক অপরাধ হিসেবে ধরা হয়। দেবতারা তার উপর রুষ্ট হয়ে যান এবং তার উপর অভিশাপ নেমে আসে। এরপর ক্লাইটেমিনিস্ট্রা এখানে একটা ট্রিক্স শুরু করলো, সেটা হচ্ছে যে সে অ্যাগামেমননের স্ত্রী হিসেবে জানতো যে অ্যাগামেমনন খুব অল্পেই রেগে যায়। সে তখন তাকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করা শুরু করলো। সে তাকে বলতেছে যে তুমি 10 বছর ধরে যুদ্ধ করেছো, বিশাল একজন যোদ্ধা, গ্রিক বাহিনীর প্রধান, এরকম আরও অনেক কিছু কথা বলে, এবং বলে যে তুমি রেড কার্পেট দিয়ে হেঁটে যাওয়ার উপযুক্ত একজন ব্যক্তি, এভাবে বোঝাইলো। কিন্তু তারপরও যখন অ্যাগামেমনন যেতে চাচ্ছে না, সে তখন তাকে আরও ভিন্নভাবে ডাকাইলো। তাকে কাপুরুষ, ভীরু, এসব বিভিন্ন ধরনের কথা বলে তাকে রাগিয়ে দিল যে রেড কার্পেট দিয়ে হাঁটার মতো সামর্থ্য বা সাহসী তার নাই। এরপর অ্যাগামেমনন করলো কি যে সে রেগে গেল এবং রেড কার্পেট দিয়ে হেঁটে চলে গেল। এখানে কোরাস খুবই ভয়ঙ্কর রকমের কষ্ট পাইল, কারণ তারা চায়নি যে তাদের প্রিয় অ্যাগামেমনন খুবই মারাত্মক ধরনের অপরাধ করুক, এবং তারা খুবই আশঙ্কা করলো যে হয়তো খুব খারাপ কিছু ঘটতে যাচ্ছে, কারণ সে যে অপরাধ করেছে এটার শাস্তি সে পাবেই। এরপর ক্লাইটেমিনিস্ট্রা এবং কোরাস ক্যাসান্ড্রাকে অনুরোধ করলো যে রাজ্যের ভিতরে প্রবেশ করার জন্য, কিন্তু সে সেখানে দাঁড়িয়েই আছে, ভিতরে যেতে চাচ্ছে না। এরপর যখন ক্লাইটেমিনিস্ট্রা বিরক্ত হয়ে চলে গেল, ক্যাসান্ড্রা তখন জোরে কেঁদে উঠল এবং বলল যে একটু পরেই এবারে যে এক ভয়ঙ্কর ধরনের দুর্ঘটনা ঘটতে যাচ্ছে, অ্যাগামেমননকে হত্যা করা হবে এবং তারপরে তাকেও হত্যা করা হবে। তার এই কথাগুলোর
কোরাসকে সে শোনাইল এবং সে আরও বিশেষভাবে বলে দিল যে যে হত্যাটা করবে সে একজন ওমেন, বিশেষত সে ক্লাইটেমেনেসটাই হতে পারে। তার এই অদ্ভুত রকমের কথা শুনে কোরাস কনফিউজড হয়ে গেল, তারা কি করবে তারা বুঝতে পারল না এবং ক্যাসান্ড্রার কথা কতটুকু বিশ্বাসযোগ্য এটা নিয়েও তাদের মনে সন্দেহ দেখা দিল। ঠিক পূর্বেই বলা হয়েছে ক্যারেক্টার লিস্টের সময় যে দেবতা এপেলো তাকে অভিশাপ দিয়েছিল যে তার কথা কেউ বিশ্বাস করবে না, ঠিক সেই ব্যাপারটি এখানে ঘটল যে ক্যাসান্ড্রার কথা কেউ বিশ্বাস করলো না। এরপর ক্যাসান্ড্রা যখন দেখল যে কেউ তার কথা বিশ্বাস করছে না, সে তখন খুবই কষ্ট পেয়ে এবং তার ভাগ্যকে বরণ করে নিল, অর্থাৎ হেঁটে রাজ্যের ভিতর প্রবেশ করলো। এরপর কোরাস ওই সময় আলোচনা করছিল যে আসলেই যা বলল ক্যাসান্ড্রা তাকে বিশ্বাসযোগ্য, এই ভাগ্যের যে এই লিখন সেটা কি কোনোভাবেই কোনো কিছু করা যায় না, এখান থেকে মুক্তির কি কোনো উপায় নেই? এসব নিয়ে তারা যখন আলোচনা করছিল ঠিক সে সময়ে তারা জোরে চিৎকার শুনতে পেল রাজ্যের ভিতর থেকে। কোরাসের দল খুবই ভীত সন্ত্রস্ত হয়ে গেল এবং তারা আশঙ্কা করলো যে সত্যি অ্যাগামেমনন হয়তো আর বেঁচে নেই এবং তারা এটা নিয়ে চিন্তা করতে লাগলো যে যে অ্যাগামেমননকে হত্যা করলো তারা কি এখন আর্গোস রাজ্য অ্যাগামেমননের রাজ্যকে দখল করে নেবে? কোরাস যখন এই ধরনের আলোচনা করা শুরু করছিল ঠিক সেই সময় রাজ্যের দরজা খুলে গেল এবং ক্লাইটেমেনেসটা বের হলো, তার হাতে রক্ত মাখানো ছিল। সে ইতিমধ্যেই অ্যাগামেমনন এবং ক্যাসান্ড্রাকে হত্যা করে ফেলেছে। অ্যাগামেমননকে হত্যা করার জন্য সে নেট এবং এক্স ব্যবহার করেছে। ক্যাসান্ড্রা সবাইকে জানাইলো যে অ্যাগামেমননকে হত্যার পিছনে যে কারণটা রয়েছে সেটা হচ্ছে সে প্রতিশোধ নিয়েছে, তার মেয়েকে সে স্যাক্রিফাইস করেছে এই জন্য, এবং সে ক্যাসান্ড্রাকেও এই জন্য হত্যা করেছে যে ক্যাসান্ড্রা ছিল অ্যাগামেমননের লাভার। এখানে ক্লাইটেমেনেসটা বারবার কোরাসের দলকে বোঝানোর চেষ্টা করতেছিল যে সে এই কাজটা কেন করেছে। এটা নিয়ে তাদের কোরাস এবং ক্লাইটেমেনেসটার মধ্যে বেশ তর্ক বেঁধে গেল। কোরাস মৃত অ্যাগামেমননের জন্য শোক প্রকাশ করলো, কিন্তু ক্লাইটেমেনেসটা তাদেরকে জানাইলো যে অ্যাগামেমনন নিজেই তার মৃত্যু ডেকে এনেছে। এরপরেই ঘটনা অন্যদিকে মোড় নিল। সেখানে উপস্থিত হলো অ্যাজিজাস, যে ছিল অ্যাগামেমননের কাজিন। এখানে সে উপস্থিত হলো ক্লাইটেমেনেসটার লাভার হিসেবে এবং পুরো যে এই ষড়যন্ত্রের পিছনে সহায়তাকারী হচ্ছে অ্যাজিজাস। সে জানাইলো যে সে নিজেও অ্যাগামেমননের উপর প্রতিশোধ নিয়েছে। এর কারণ হলো অনেক দিন পূর্বে অ্যাজিজাসের বাবা থিয়েস্টিস এবং অ্যাগামেমননের বাবা আর্ট্রিউস, যারা দুজনে ভাই ছিল, রাজ্যের দখল নেওয়ার জন্য একে অপরের বিরুদ্ধে লেগেছিল। ঠিক সেই সময় অ্যাগামেমননের বাবা তার ভাই অর্থাৎ অ্যাজিজাসের বাবা থিয়েস্টিসকে তার যে অন্যান্য সন্তানগুলো ছিল তাদেরকে হত্যা করে তাদের মাংস খাইতে দিয়েছিল। অর্থাৎ অ্যাজিজাসের যারা ভাই ছিল তাদেরকে হত্যা করে তাদের বাবা থিয়েস্টিসকে খাইতে দিয়েছিল এবং এর পরবর্তীতে তাকে অর্থাৎ অ্যাজিজাসের বাবাকে রাজ্য থেকে বের করে দেওয়া হয়। ঠিক বের করে দেওয়ার সময় অ্যাজিজাস বেঁচে ছিল, তাকে নিয়ে তার বাবা সেখান থেকে চলে যায় এবং অ্যাগামেমননের বাবাকে অভিশাপ দিয়ে দেয় যে এই রাজ্যের মানুষ যারা রয়েছে, প্রধান যারা রয়েছে, তারা খুবই করুণভাবে মৃত্যুবরণ করবে। ঠিক তার ওই মৃত ভাইদের প্রতিশোধ নিল থিয়েস্টিস এখন, এবং সে এটাও বলল যে সেই কার্সের জন্য অ্যাগামেমননের আজকে এই অবস্থা। অ্যাজিজাস রেগে কোরাসদেরকে জানাইলো যে এখন থেকে সে যা বলবে তার কথাই তাদের শুনতে হবে, কিন্তু কোরাস তাকে উল্টা অপমান করলো এবং তারা বলল যে তারা মরে যেতেও প্রস্তুত আছে, তবু তার কথা তারা শুনবে না। এবং তারা এখানে জানিয়ে গেল যে অ্যাগামেমননের ছেলে যে বর্তমানে নির্বাসনে রয়েছে অরিস্টিস, সে একদিন ফিরে আসবে এবং তার পিতাকে ষড়যন্ত্র করে হত্যার প্রতিশোধ নেবে। এই প্লেটি শেষ হলো এই ঘটনা দিয়ে যে ক্লাইটেমেনেসটা এবং অ্যাজিজাস তারা আর্গোস রাজ্যের নতুন শাসক, তারা রাজ্যে ফিরে গেল এবং গার্ড যখন গেট বন্ধ করতে যাচ্ছিল ঠিক সেই সময়ে কোরাসের দল সেখান থেকে আলাদা হয়ে চলে গেল। এখন পুরো প্লেটিকে আমরা যদি সামারাইজ করি তাহলে আমরা মোট 9টি ভাগে ভাগ করতে পারি। প্রথমত হচ্ছে একজন ওয়াচম্যান যে সংকেতের অপেক্ষায় ছিল গ্রিক বাহিনী জিততেছে কিনা, সে সংকেত পাওয়ার পর সবাইকে খবরটা জানিয়ে দিল। এরপরে ক্লাইটেমেনেসটা সে অ্যাগামেমননকে বরণ করে নেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করলো। 3 নম্বর পয়েন্টে আমরা বলতে পারি যে একজন বার্তাবাহক আসলো গ্রিক সৈন্য যারা যুদ্ধ জয় করে ফিরতেছে তাদের পক্ষ থেকে, এবং সে জানাইলো যে সত্যিই গ্রিক বাহিনী জিতে গেছে, সৈন্য সমুদ্রে ঝড়ে পতিত হয়ে নিখোঁজ হয়ে গেছে। এরপরে অ্যাগামেমনন ক্যাসান্ড্রাকে নিয়ে
ট্রয়নগরীর একজন রাজকন্যা, সে তাকে নিয়ে তার রাজ্য আর্গসে ফিরে আসলো। ক্লাইটেমেনেস্ট্রা রেড কার্পেট বিছিয়ে দেয় অ্যাগামেমননকে ফাঁদে ফেলার জন্য এবং অ্যাগামেমননকে খুবই চালাকির সাথে অ্যাগামেমননকে রাজি করিয়ে রেড কার্পেট উপর দিয়ে হাঁটিয়ে নিয়ে গেল। ক্যাসান্ড্রা এরপর এখানে ভবিষ্যৎবাণী করলো যে অ্যাগামেমনন এবং তার মৃত্যু হবে এবং একজন প্রতিশোধ গ্রহণকারীর আগমন ঘটবে। ঠিকই একজন প্রতিশোধ গ্রহণকারীর আবির্ভাব হয় এজিসদাসে। এরপর ক্লাইটেমেনেস্ট্রা অ্যাগামেমনন এবং ক্যাসান্ড্রাকে হত্যা করে এবং কোরাসদেরকে বোঝানোর চেষ্টা করে যে সে কেন তাকে হত্যা করেছে। এবং পরবর্তীতে এজিসদাসের আবির্ভাব হওয়ার পর সেও বুঝাইলো যে সেও প্রতিশোধ নিয়েছে এবং কোরাসকে সে অনেক ভয় দেখায় যে তার কথা এখন থেকে মেনে চলতে হবে। এখন এই ড্রামা রিলেটেড বেশ কিছু শর্ট কোশ্চিন বা ব্রড কোশ্চিনে এই ব্যাপারগুলো এসে থাকে। এই ড্রামাটিকে রিভেঞ্জ ট্র্যাজেডি বলা হয়। কেন রিভেঞ্জ ট্র্যাজেডি বলার কারণ হচ্ছে আমরা ট্র্যাজেডি বলতে বুঝি যে মেইন লিডিং ক্যারেক্টারের ভয়ঙ্করভাবে মৃত্যু হওয়া বা খুবই কষ্টে পতিত হওয়াটাকে বোঝায়। ঠিক সেরকম রিভেঞ্জ ট্র্যাজেডি হচ্ছে প্রতিশোধ নেওয়ার ফলে যে ট্র্যাজেডি নেমে আসে। এখানে দুই ধরনের রিভেঞ্জের কথা বলা হয়েছে। এক ক্লাইটেমেনেস্ট্রা, সে তার স্বামীর উপর প্রতিশোধ নিয়েছে নিজের মেয়েকে হত্যা করার বা স্যাক্রিফাইস করার জন্য। এবং দ্বিতীয় যে রিভেঞ্জটুকু দেখা যায় সেটা হচ্ছে এজিসদাস, যে তার মৃত ভাইদের হত্যার প্রতিশোধ নিয়েছে, আর এই জন্য এটিকে রিভেঞ্জ ট্র্যাজেডি বলা হয়। দ্বিতীয়ত মেইন গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে রেড কার্পেট এপিসোড। রেড কার্পেট এপিসোড বলতে আমরা এখানে বুঝি যে অ্যাগামেমনন যখন ক্যাসান্ড্রাকে নিয়ে তার রথে করে ফিরে আসলো, সে যখন নামবে ঠিক সেখান থেকে রাজ্য পর্যন্ত এক রেড কার্পেট বিছিয়ে দেওয়া হয়। সে সময় নীতি অনুযায়ী রেড কার্পেটের উপর দিয়ে কোনো মানুষের হেঁটে যাওয়া নিষিদ্ধ ছিল। এর কারণ হলো এই সম্মানটুকু শুধু দেবতাদের প্রাপ্য ছিল। কোনো মানুষ যদি রেড কার্পেটের উপর দিয়ে হেঁটে যায় তাহলে তাকে অভিশপ্ত হিসেবে ধরা হয়, তার উপর দেবদেবীরা ভয়ঙ্কর রেগে যান এবং তার উপর অভিশাপ নেমে আসে। এবং এইখানে রেড কার্পেটে বিছিয়ে দেওয়ার কারণ হলো ক্লাইটেমেনেস্ট্রা এটা করেছিল সে মানুষদেরকে বুঝাইতে পারবে। সে তো মনে মনে চিন্তা করেই ফেলেছে তাকে কিভাবে হত্যা করবে, কিন্তু মানুষকে যে বোঝানোর জন্য একটা কষ্ট লাগবে, সেই কষ্টটাই হচ্ছে সে রেড কার্পেট এপিসোডের মধ্যে দিয়ে করেছে। কারণ এটার উপর দিয়ে হেঁটে গেলে ওই রাজ্যে যে মানুষ আছে তারাও বলবে যে সে রেড কার্পেটের উপর দিয়ে হেঁটে গেছে। একটা লজিক পাওয়া গেল। দ্বিতীয় লজিক হচ্ছে যে দেবতারা তো অসন্তুষ্ট হবেই, মানে এই কাজটা করার ফলে তাকে হত্যা করার পিছনে যে ষড়যন্ত্রটা ছিল সেটা ফুলফিল হওয়ার পিছনে বড় ভূমিকা রাখে। তৃতীয়ত কথা হচ্ছে যে কাসান্ডার ভবিষ্যৎ বলা এবং তার ভবিষ্যৎ বলার ব্যাপারটা কেউ বিশ্বাস না করা, এটুকু ক্যারেক্টারের ওই সময় আলোচনা করা হয়েছে যে ক্যাসান্ড্রা অ্যাপেলোর পূজারী ছিল। অ্যাপেলো খুশি হয়ে তাকে ভালোবেসে এই গিফটটা দেয় যে সে ভবিষ্যৎ বলতে পারবে, কিন্তু পরবর্তীতে সে যখন তার সাথে ফিজিক্যালি ইনভলভ হতে চায় তখন ক্যাসান্ড্রা তাকে না করে এবং এতে গড অ্যাপেলো অসন্তুষ্ট হয়ে রেগে তাকে অভিশাপ দেয় যে সে ভবিষ্যৎ বলতে পারবে ঠিকই কিন্তু তার ভবিষ্যৎবাণী কেউ বিশ্বাস করবে না। আমরা জানি যে দেবতারা যখন কাউকে কোনো গিফট দিয়ে দেন তখন সেটা আর ফিরিয়ে নিতে পারে না। গিফট দিয়েছিল ভবিষ্যৎ দেখতে পারবে, কিন্তু তার কথা রাজি না হওয়ার ফলে পরে সে অভিশাপ দিয়ে দেয় যে তার কথা কেউ বিশ্বাস করবেই না। ঠিক সেই জন্যই ক্যাসান্ড্রা যখন কোরাসকে বলল যে তাকে এবং অ্যাগামেমননকে হত্যা করা হবে, কোরাসও তার কথা এই জন্যই বিশ্বাসই করেনি। আশা করি আপনারা ড্রামাটি বুঝতে পেরেছেন। আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা নিয়মিত ভিডিও এবং আপডেটস পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। এছাড়া বিভিন্ন লিঙ্ক এবং ইনফরমেশন পেতে ডেসক্রিপশন ভিজিট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্টে জানান আপনাদের মতামত এবং ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।